স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন এমন একজন ব্যক্তি যাকে আপনারা চেনেন এবং তিনি নানা ধরনের সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তাকে আমরা সোচ্চার হতে দেখেছি। তিনি হলেন রাইজের দলের কাছাড় জেলা কমিটির সভাপতি জাভেদ মিয়াঁদাদ লস্কর। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আমার পক্ষ থেকে ঈশান বাংলার সর্বস্তরীয় স্তরের কর্মীকে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা জাভেদ, আপনাকে প্রথম যে আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব যে আপনি রাজ্যের দলের সভাপতি, জেলা কমিটির সভাপতি। তো এই রাজনৈতিক বিষয়ে আমি একটু পরে আসছি। ইদানিং যে বিষয়টা নিয়ে আপনি চর্চাতে আছেন সেটা হলো, আমরা দেখছি যে ইদানিং ভারতমালার বিভিন্ন কাজের দুর্নীতি নিয়ে আপনি সোচ্চার হচ্ছেন এবং আমরা এটাও জানি যে আপনি জেলা শাসকের কাছে একটা অভিযোগও করেছিলেন ভারতমালার কাজের দুর্নীতি হচ্ছে। ভারতমালার প্রথমে আপনি আমাদের বুঝিয়ে বলুন যে ভারতমালার কাজের দুর্নীতিটা হয় কিভাবে। আমি আপনাকে বলি যে ভারতমালা প্রকল্প নিয়ে যে মানে আসামে নয়, মানে বরাকবেলিতে যেভাবে ব্যাপক হারে যেভাবে দুর্নীতিটা চলছে আর কি, মানে আপনি বিশ্বাস করবেন না। তো আমিও প্রথম জানতাম না যে ভারতমালা প্রকল্প নিয়ে এইভাবে দুর্নীতি হয়নি। কিভাবে ওটা একটু এই আজকে NHIDCL বলে একটা কোম্পানি আছে, সেটার অফিস হচ্ছে আপনার শিলচর সোনাই রোডে, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানি কি করে, বা মানে ইডি, AGM এবং GM আছেন ওই কোম্পানিতে। আচ্ছা। তো ইডির যেগুলা মানে বিশ্বস্ত সূত্রে যেটা খবর পেয়েছি আর আজকে রোড ম্যাপ যেগুলা হয়, বিশেষ করে বরাকবেলিতে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে যে এরিয়াতে রোড ম্যাপ মানে হয়, সম্পূর্ণ ডিসাইড করে NHIDCL। আচ্ছা, মানে কোন দিকে রাস্তাটা যাবে, রোড ম্যাপটা কোন দিকে যাবে সেটা সম্পূর্ণ ডিসাইড করে NHIDCL। আর ডিসাইড করে কয়েকজন মানে গ্রাউন্ডে আর কি কয়েকজন মাফিয়ারা আছে, যারা বিগত দিনে ওদের উপর এক দুটা কেসও হয়েছে, সেটার প্রমাণ আমার কাছে আছে। তো সেই হিসাবে ওদের কাছে এই রোড ম্যাপটা ডিসক্লোজ হয়ে যায়। আর সেই হিসাবে মানে আমি একটা দর্শকদের বোঝানোর জন্য বলছি, মানে NHIDCL যে রোড ম্যাপটা তৈরি করছে সেটা সঙ্গে সঙ্গে ফাঁস হয়ে যায় এদের কাছে এসে, তখন এরা যে জায়গা থেকে গেছে ওই জায়গা থেকে জায়গাটাকে কিনে এখানে একটা কিনে নেয়, আর গভর্নমেন্টের জিরাতের পয়সা ওরা পেয়ে যায়। আর কথা হয়েছে নিপীড়িত ওরা কিভাবে এটা জেনে যায়? এই রোড ম্যাপটা তো ওরা NHIDCL হয়ে পেয়ে যায় ওরা। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন যে NHIDCL থেকে জিনিসটা ফাঁস হয়, বরাক ফাঁস করে হয়তো। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, 24-25-2018-তে আমি একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম জেলা প্রশাসনের কার্যালয়ে, ঠিক আছে? তো এই মেমোরেন্ডামটা দেওয়ার আগে আমার কাছে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভারতমালার যে ব্যাপক হারে যে কেলেঙ্কারি চলছে সেটা নিয়ে আমার কাছে অনেক অভিযোগ রয়েছে। তো থাকার পরে আমিও 2-3টা নিউজ চ্যানেলে দেখেছি এই নিউজগুলা মানে আপনার সম্প্রচার হয়েছে। যেমন আপনার ND24 বলে একটা আসামের একটা নিউজ চ্যানেল, এই নিউজ চ্যানেলেও 2 থেকে 3 বার এই ভারতমালা প্রকল্প নিয়ে ব্যাপক হারে যে দুর্নীতি চলছে সেটা নিয়ে অনেকবার এই নিউজটা সম্প্রচার হয়েছে, কিন্তু প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা মানে পক্ষ থেকে নেওয়া হয়নি। তো সেই হিসাবে আমি কাছাড় জেলা রাইজের দলের পক্ষ থেকে আমি যখন মেমোরেন্ডাম দিলাম, মেমোরেন্ডাম দেওয়ার পরে আমি 72 ঘন্টার একটা সময়সীমা। আপনি কি মেমোরেন্ডাম দিয়েছিলেন? আমি মেমোরেন্ডাম দিয়েছিলাম যে বিশেষ করে কাটিগোড়া কোন জায়গাটা? কাটিগোড়া, লাঠিমারা, তারিণীপুর, করইকান্দি, ফুলবাড়ি এবং আরও কয়েকটা জায়গা আছে, রংপুর পার্ট 2, আরও কয়েকটা জায়গা আছে। সেই হিসাবে আমি একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম জেলা প্রশাসনের এই হাতে। আচ্ছা, তো মেমোরেন্ডাম দেওয়ার পরে আমি 72 ঘন্টার একটা সময়সীমা জেলা প্রশাসনকে আমি তুলে দিয়েছিলাম যে 72 ঘন্টার মধ্যে এই যারা ভারতমালা প্রকল্প নিয়ে যারা অভিযুক্ত রয়েছেন বা যারা জড়িত আছেন এই করাপশনে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু দেখা গেছে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে আমি দেখাই আপনাকে,
মনসুর আহমেদ মজুমদার ওনার নিউজ ND24-এও সম্প্রচার করেছে। আচ্ছা, উনি কে? উনি আপনার কাছাড়ের ফর্মার এডিসি ছিলেন। আচ্ছা, আগে এডিসি ছিলেন না? এডিসি ছিলেন, মানে উনি এটার সঙ্গে জড়িত আছেন? জড়িত। আচ্ছা, ঠিক আছে। যেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা পেয়েছি। আচ্ছা, চুনিলাল দাস কানঙ্গ বলে একজন আছেন, আপনার অ্যাসিস্ট্যান্ট সাব রেজিস্ট্রার অফিসের, আচ্ছা, ঠিক আছে। মুস্তাক আহমেদ মন্ডল বলে একজন রয়েছেন। রবি বিষ্ণই একজন রয়েছেন, NHIDCL এর মানে কর্মরত অবস্থায় আছেন উনি। প্রণয়নাথ মন্ডল, নুরুল আলম মন্ডল, জয় সিং মন্ডল, তারিণী সরকার দাস ল্যান্ড ইকুয়েশন ব্রাঞ্চের উনি। আচ্ছা, এই জহর চক্রবর্তী ল্যান্ড ইকুয়েশন ব্রাঞ্চের। ধ্রুবজ্যোতি হাসান আহমেদ রিলেটিভ অফ মনসুর আহমেদ মজুমদার এন্ড আদার্স, ঠিক আছে। মানে এরা কি করেছেন? এরা নির্দেশে ওই যে আপনার অ্যাসিস্ট্যান্ট যে সাব রেজিস্ট্রার অফিসার যারা মন্ডল আছেন, হ্যাঁ হ্যাঁ, এই সবাই মিলে একত্রিত হয়ে মানে করাপশন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আচ্ছা, সেটার নিউজ সম্প্রচার ND24-ও করেছে বা আমাদের কাছেও এসেছে। আচ্ছা, তো সেটা নিয়ে আমরা যখন সরব হলাম রাইজোর দল কাছাড় জেলা কমিটি, তখন আমরা এই সরব হওয়ার পরে এখন পর্যন্ত না কোনো ইনকোয়ারি বসলো, না কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হলো ওদের বিরুদ্ধে। আজকে দেখুন কয়েকশো কোটি টাকা সরকার। আচ্ছা, এখানে কত বিঘা জমি এরকম হয়েছে? কোন হিসাব আছে আপনাদের কাছে? 1.5-2 বিঘা হবে। 1.5-2 বিঘা? হ্যাঁ, এক একটা এরিয়াতে। এক একটা এরিয়াতে? আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। টোটাল কত টাকার কেলেঙ্কারি হতে পারে? 600 টাকার কেলেঙ্কারি চলছে। 600 কোটি? 600 কোটি টাকার কেলেঙ্কারি চলছে। আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন আপনি, এই যে সাহিল আহমেদ, ওর মানে জায়গায় NHIDCL এর অফিস সোনাই রোডে, ঠিক আছে। আচ্ছা, ওর নাম কি? সাহিল আহমেদ। সাহিল আহমেদ। সাহিল আহমেদ সঞ্জু, ঠিক আছে। ওর জায়গাতে হচ্ছে NHIDCL এর মেইন অফিস সোনাই রোডে। সাহিল আলম সঞ্জু? সাহিল আহমেদ সঞ্জু, আহমেদ সঞ্জু। এই হচ্ছে আপনার সয়ফুল করিম মারুফ, ঠিক আছে। ও হচ্ছে একজন মরিব। মানে এটা ওর জায়গায় অফিসটা? জায়গায় আমি আপনাকে বলছি একটা কথা, একটা মিনিট। ইলিয়াস আহমেদ, উনি হচ্ছেন মরিব, আচ্ছা, ঠিক আছে। উনার ছেলে হচ্ছে আবার শরফুল করিম মারুফ, ঠিক আছে। তো এই যে সাহিল আহমেদ যে সঞ্জু তার নিজের নামে ভারতমালার যে দুর্নীতি চলতে, তার নিজের নামে অনেক জায়গা ক্রয় করেছে, মানে রাস্তার পাশে, রোড ম্যাপের পাশে। পাশে। মানে আমি একটু বুঝিয়ে বলছি, মানে আমি যেটা বুঝতে পেরেছি আপনার কথা থেকে, যে উনি বলতে চাইছেন যে NHIDCL অফিসটা যে জায়গায় যে মালিক, মানে যেখানে যে ভাড়া নিয়েছে, সেই মালিকের নাম হলো সাহিল আহমেদ সঞ্জু। এবং এই সাহিল আহমেদ সঞ্জু যিনি অভিযোগ করছেন জাবেদ, এই সাহিল আহমেদ সঞ্জু বহু জায়গা কিনে রেখেছেন এই রোড ম্যাপের পাশে, যাতে জিরাতটা পেয়ে যান। অনেক জিরাতের পয়সা পেয়েও গেছেন উনি। এবং ওই যে সৈফুল করিম মারুফ যে মরিব, এবং ইলিয়াস আহমেদ মরিব, এই দেখুন আপনার লাঠিমারা, তারিণীপুর, করৈখান্দি বুয়াভাবে নাম নথিভুক্ত করে জিরাতের টাকা এই ইলিয়াস আহমেদ পেয়ে গেছে। আচ্ছা, আপনি যেগুলো বলছেন প্রমাণ করতে পারবেন? আছে আমার কাছে তথ্য। এই দেখুন না আপনি, এই দেখুন সাহিল আহমেদ সঞ্জু যে, এই দেখুন অনেক জমি কিনেছে ওর নামে, আবার বুয়াভাবে অন্যের নাম ঢুকিয়ে। জমি কবে কিনেছে? এটা রিসেন্ট কিনেছে। আচ্ছা, রিসেন্ট কিনেছে। তো মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যেখানে উনি বলেছেন যে নেবও না দেবও না, ফ্রি করাপশন স্টেট আসামকে বানানোর জন্য। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, মানে যদি ইনকোয়ারি বসে যায় তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। এটা একটা প্রশ্ন, এই যে সঞ্জু যে বললেন, সাহিল আহমেদ সঞ্জু, হ্যাঁ, যে যিনি NHIDCL অফিসটা যেখানে আছে সেই অফিসের ঘরের যিনি মালিক, তিনি কোন দিকে জায়গা কিনেছেন? তিনি খালি কাঠিগোড়ায় না আরো আছে? তিনি কাঠিগোড়াতে অনেক প্রপার্টি কিনেছেন। আচ্ছা, গভর্নমেন্টের গরিব দুঃখীহারি মানুষ যারা আছেন ওদের জমি কিনে জিরাতের পয়সা উনি নিয়েছেন, বা অনেক জমি অন্যের নামে উনি কিনেছেন, ঠিক আছে।
তো সেই হিসাবে আজকে যদি এই ভারতমালা প্রকল্পের নামে দেখুন, ওই দিন যখন আমার একটা দৃষ্টিগোচর হয়েছিল মিডিলে, যে কিছু আমার মিডিয়া বাইরা আমার এখনের যে মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয়, ওনাকে ভারতমালার প্রকল্প নিয়ে দুর্নীতি মানে ব্যাপক হারে যে দুর্নীতি চলছে সেই হিসাবে ওরা কিছুটা প্রশ্ন উত্থাপন করেছিলেন। তো উনি আমার পরিলক্ষিত হয় উনি নিজে বলেছেন যে রোডম্যাপটা আমরা চেঞ্জ করে নেব। ইনকোয়ারির কথা কেন বললেন না উনি? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যদি এই একটা ইনস্ট্রাকশন দেন, বরাকবেলিতে বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্টে ভারতমালা প্রকল্পের নামে যে ব্যাপক হারে কেলেঙ্কারি চলছে, খালি একটা ইনস্ট্রাকশন যদি আমার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দেন, তাহলে আপনাদের শোকের জনসমক্ষে মানে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে যদি মানে ওরা ইনকোয়ারি করে জনসমক্ষে সব বেরিয়ে আসবে কোথায় কি হয়েছে। কিন্তু আপনার একটা অভিযোগ তোমার কাছে মারাত্মক মনে হচ্ছে, এই যে আপনি বলছেন যে সাহিল আহমেদ সঞ্জু, যার কথা আপনি বলছেন, তো দেখা যাচ্ছে যে এই আপনার অভিযোগ মতো যে সাহিল আহমেদ সঞ্জুর মাধ্যমে এগুলো হচ্ছে সব কিছু। দেখুন, আজকে বিশ্বস্ত সূত্রে যেটা খবর আমরা পেয়েছি যে সাহিল আহমেদ সঞ্জুর যে ইনস্টিটিউশন আছে সোনাই রোডে, এই ইনস্টিটিউশনে হচ্ছে না ওই যে ওর যে কনস্ট্রাকশন আছে, কনস্ট্রাকশনে আছে NHIDCL এর মেইন অফিস। আজকে সাহিল আহমেদ সঞ্জু এই খবরটা কিরকম পায়, রোডম্যাপ কোন দিকে যাবে ভারতমালার, সর্বপ্রথমে ও কিরকম খবর পেয়ে যায় আর ও জায়গা ক্রয় করে নেয়। তার মানে ওকে কেন্দ্র করেই সব কিছু হচ্ছে। আজকে সাহিল আহমেদ সঞ্জু এই ইলিয়াস আহমেদ এবং মারুফ আহমেদ, এই দেখুন আপনি, এই দেখুন ND24 ভারতমালা প্রসঙ্গ, ইলিয়াস আহমেদ। এই ইলিয়াস আহমেদ হচ্ছেন একজন মরিব। উনি এত পয়সা কোথার থেকে পেলেন? এই মারুফ আহমেদ ওনার ছেলে, ও মরিব। ওরা এত পয়সা কোথার থেকে পেল? মানে কোটি কোটি টাকার জমি ওরা ক্রয় করছে। তো আজকে যদি আমি দৃষ্টিগোচর করছি আমার জেলা প্রশাসন, হ্যাঁ, এই DC মহাশয়কে এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, আজকে যদি একটু যাচাই হয়ে যায় ভারতমালার নামে যে ব্যাপক হারে দুর্নীতি চলছে, মানে সব জিনিস আপনার সামনে বেরিয়ে আসে। মিয়াদাদ লস্কর যে অভিযোগগুলো তুলছেন, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মারাত্মক। হতে পারে তিনি রাজনৈতিক একটা দল করছেন বা শাসকদের বিরোধিতা করতেই পারেন, সেটা আলাদা কথা, কিন্তু তিনি যে কথাটা বলছেন এবং এটা যদি সত্য হয় তাহলে সেটা একটা মারাত্মক কথা। যেখানে NHIDCL এর অফিস বসেছে, সেই অফিসের যার বাড়িতে অফিস বসেছে সেই বাড়ির মালিক পেয়ে যান রোডম্যাপ কোন দিকে যাবে, এবং সেই মতে তিনি যদি জায়গা কিনতে থাকেন তাহলে কোন হারে এই করাপশনটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন। এবং জাভেদ মিয়াদাদ দায়িত্ব নিয়ে স্টুডিওতে এই কথা বলছেন এবং তিনি বলছেন এসব তিনি প্রমাণ করতে পারবেন। আচ্ছা, এই যে আপনি তার মানে এটা কি ধরে নেবো যে ভারতমালার যত দুর্নীতি হচ্ছে সব, ধরুন এই সোনাই বাদ দিয়েও ধরুন কাশীপুরে কিছুটা হয়েছে, বিভিন্ন জায়গায় যে অভিযোগ পাচ্ছে এই সবগুলোর মধ্যে কি সঞ্জুর হাত আছে? এই সঞ্জুর হাত হতে পারে। আজকে যেগুলা খবর আমাদের কাছে এসেছে, আজকে এই সাহিল আহমেদ সঞ্জু, তো আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি এখানে তো ইয়ে করলেন না, এটা পরে এই তথ্যটা আমাদের কাছে পরে এসেছে। আজকে একজন সামান্য মানুষ হচ্ছেন সাহিল আহমেদ সঞ্জু। আজকে এই ভারতমালা প্রকল্প গভর্নমেন্ট দিয়েছে, কিসের জন্য দিয়েছে? রোডম্যাপটা দিয়েছে মানে নির্যাতিত নিপীড়িত মানুষ যারা এরিয়া হয়ে ভারতমালা রোডম্যাপ মানে গিয়েছে, ওরা পয়সাটা পাওয়ার জন্য, ওরা জিরাতের পয়সাটা পাওয়ার জন্য। আজকে এই মাফিয়ার কারণে আজকে অনেক মানুষ আপনারা দেখবেন আসল যারা জমির মালিক তারা বঞ্চিত। আজকে সাব রেজিস্ট্রার, এডিশনাল অ্যাসিস্ট্যান্ট সাব রেজিস্ট্রার এই ল্যান্ড একুইশনে এসে ওরা কান্দাকাটি করছেন। তাহলে গরিব মানুষের ওর হয়তো সবকিছু চলে গেছে সামান্য, সেটাই কথা। আজকে ওরা কোনো সাড়া পাচ্ছে না, আজকে মানে প্রশাসন থেকে ওরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। আজকে ওই অফিসে গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছেন, সেই অফিসে গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছেন। আজকে আমাদের জিরাতের পয়সা কোথায়? তো এই হিসাবে আপনার দর্শকদের
দর্শকদের আপনি একটু বুঝিয়ে বলুন যে জিরাত অনেক, দেখুন আপনারা তো ওইসব জিনিস খাটাচ্ছেন, অনেকে জানেন না জিরাত জিনিসটাকে, আপনি জিরাত জিনিসটা একটু বুঝিয়ে বলুন। দেখুন আজকে ভারতমালার নামে যে কোটি কোটি টাকা যারা মানে এসছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই হিসাবে আজকে ফর এক্সাম্পল আপনার ঘরের নিচে দিয়ে ভারতমালা রাস্তাটা গেছে, সো সেই হিসাবে আপনি ল্যান্ড ওনার হিসাবে আপনি ওই পয়সাটা পাওয়ার যোগ্য, এলিজিবল। কিন্তু দেখা গেছে ওই জায়গায় মানে অন্য মানুষ ঢুকে জায়গাটা ক্রয় করে ওই পয়সাটা ওরা নিয়ে চলে যায়। মানে আমি দর্শকদের একটু বুঝিয়ে বলি, জিরাতটা হলো ধরুন আপনার জায়গা সরকার নিয়েছে এবং সেই জায়গার আপনাকে দাম দিয়ে দেবে। একই সঙ্গে সরকার আপনার জায়গায় যদি কোনো গাছ বা যে সম্পত্তি থাকবে সেটা যদি নষ্ট হয় সেটাকেই বলে জিরাত। জিরাত। তো এরা কি করছে, এরা ওই জায়গাটা কিনে নিচ্ছে, কিনে নিয়ে হয়তো কোনো একটা কিছু বানিয়ে দিল, একটা গাছ লাগিয়ে দিল, কয়েকটা গাছ রিপোর্ট এসে গেল, পার্টের রিপোর্ট এসে গেল, এখানে এই গাছ ছিল, এই বিল্ডিং ছিল, মানে এত টাকা, অনেকদিন বিশাল বিশাল জমির দাম তো 15-20 বছর থেকে একটা নার্সারি ছিল, নার্সারি অনেক কিছু দেখে দেবে। 2 বছর। অর্থাৎ জমির দাম তো পেলোই, একই সঙ্গে জিরাত হিসাবে একটা মোটা টাকা পেয়ে যাচ্ছে। অথচ যে জমির মালিক, যে ঠিক জমির মালিক, সে কিছুই পেল না। এই ধরনের একটা কেলেঙ্কারি ঘটছে। অথচ দেখুন এই ভারতমালা রাস্তা নিয়ে কত স্বপ্ন। সেই দিন নীতিন গাডকারি বলেছেন যে সারা ভারতকে হাইওয়েতে যুক্ত করবেন, কিন্তু তার এই স্বপ্নকে বাস্তবায়িত হতে দিচ্ছে না এই ধরনের কিছু লোক, কিছু আমি বলবো মাফিয়া। আজকে দেখুন এই যেগুলো জিরাতের পয়সা, বিগত দিনে ND24 যখন নিউজ সম্প্রচার করেছে, শিলচরের একজন লোক, কি ওনার মারওয়াড়ি সম্প্রদায়ের মানুষ, উনি এই লক্ষ্মীপুরে একটা ভুয়াভাবে নার্সারি করিয়ে নিয়েছেন। নার্সারি করে মানে উইদিন মানে 1 উইকের মধ্যে উনি নার্সারি করে নিয়েছেন এই জিরাতের পয়সা পাওয়ার জন্য। কয়েকশো কোটি টাকা উনি মানে এই লক্ষ্মীপুর এরিয়ার থেকে উনি জিরাতের পয়সা আত্মসাৎ। ওটা জাভেদ মেহরাত লস্কর অভিযোগ করছেন যে একজন মারোয়াড়ি ব্যক্তি রাতারাতি নার্সারি বানিয়ে জিরাতের টাকা পেয়ে গেছেন। এই ধরনের একটা জঘন্য ব্যাপারগুলো ঘটছে ভারতমালার নামে, অথচ কোনো এটা নিয়ে প্রতিবাদ নেই, কোনো অভিযোগ করলে সেটার কোনো জবাব নেই, কোনো তদন্ত করা হচ্ছে না। তো সেই হিসাবে আমরা আজকে আপনার সঙ্গে যে এই কনভারসেশনে বসলাম, তো আমি আরও 2 দিন পরে আমি আরও একটা মেমোরেন্ডাম আমি মাননীয় জেলা প্রশাসনের আমি হাতে তুলে দেব। তারপরে আমি ভারতমালা যে প্রকল্প ব্যাপক হারে যে দুর্নীতি চলছে, দেখুন আজকে আমরা সোশ্যাল ওয়ার্ক করছি, আজকে আমরা জাতীয়তাবাদী আঞ্চলিক একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি। আজকে মানুষ সারা শাস্তি পেলে কাছাড় জেলায় অন্তত আমাদের কাছে আসবে, মানে অনেক মানুষ সারা শাস্তি পাচ্ছে এই ভারতমালার নামে। তো সেই হিসাবে আমরা সবাইকে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মাঠে নামে আমরা আন্দোলন করব। আর আমি আশাবাদী যে আজকের আপনার সঙ্গে টকশোর পরে আমি আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এর মানে যে ব্যাপক হারে যে কেলেঙ্কারিটা চলছে সেই হিসাবে উনি একটা ইনিশিয়েটিভ নেবেন এবং দোষীদেরকে আইনের আওতায় এনে মানে শাস্তি ওদেরকে দেওয়া হবে, আমি সেটা আশাবাদী। এটা খুব জরুরি। যদি আপনার অভিযোগ কিন্তু আপনি যে অভিযোগগুলো করেছেন এগুলোর সমর্থনে আমরা অনেকগুলো পেয়েছি, কিন্তু আপনি যেমন পার্টিকুলার নির্দিষ্টভাবে যে অভিযোগ এনেছেন তো এবং আপনি দাবি করছেন যে সমস্ত কিছু তথ্য প্রমাণ আপনার কাছে আছে, এবং এই যে বললেন শাইলা আহমেদ সঞ্জু যে নামটা আপনি আনলেন এবং আপনার সঙ্গে আপনার অভিযোগগুলোকে মিলিয়ে যেটা আমরা দেখলাম যে শাইলা আহমেদ সঞ্জুর মাধ্যমে এসব হচ্ছে যেটা আপনি অভিযোগ করছেন এবং বিভিন্ন ব্যক্তিবর্গ অভিযোগ করছেন। আচ্ছা, এই জিরাত থেকে বঞ্চিত হয়েছেন এরকম মানুষের সংখ্যা কত হতে পারে? দেখুন আমি তো আমার সঙ্গে পার্টিকুলারলি জিরাত থেকে যারা বঞ্চিত হয়েছেন 40 থেকে 45 মানুষ, মানে আমার যে যাদের সঙ্গে মানে কনভারসেশন হয়েছে, বা এদের মধ্যে অনেক গরিব মানুষও আছেন, অনেক আছেন। ওইটাই তার একমাত্র একমাত্র সম্বল ছিল জিরাতের পয়সা, কিন্তু বঞ্চিত। আর জমির দামও তো তেমন কিছু দেয়নি। চেলনটা মার্কেটে চলছে এরকম দাম তো দেয়নি, 30,000 50,000 টাকা এরকম দিচ্ছে।
আর সরকার থেকে কোটি কোটি টাকা নিচ্ছে। অনেক কথা ভয় পাইয়ে হয়তো কিনা হয়েছে, এরকম হতে পারে। ভয় দেখিয়ে ম্যান পাওয়ার মাসেল পাওয়ার দেখিয়ে মানে জমি আত্মসাৎ করছে আচ্ছা, ডাইরেক্ট। অনেক কথা বিক্রি করতে চায়নি, কিন্তু ওকে তখন অন্যভাবে করা হয়েছে। এইসব ঘটছে দর্শকরা, এবং এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আমাদের কাছাড় জেলার জন্য। কাছাড় সত্য সারা বলাকে এটা হচ্ছে, আমরা তো সবগুলো জানি না। আচ্ছা, এবার আমি একটু জাভেদের কাছে আমি একটু রাজনৈতিক প্রসঙ্গে আসবো। রাজ্যের দল তো আশা বরাকবের তো তেমন প্রভাব ফেলতে পারবে বলে আপনাকে, বা কাছাড় জেলার প্রভাব ফেলতে পারবে বলে কি আপনি মনে করছেন? যেখানে কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, এআইইউডিএফ রয়েছে, সেখানে রাজ্যের দল কি আর এমন করতে পারবে? দেখুন, আপনাকে একটা কথা বলি, আজকে ধুবড়ির মতো জায়গায়, যেখানে হুজুরের এগেনস্টে মানে কোনো লোকে যদি একটু উল্টাপাল্টা কথা বলে দিত, তাহলে ধুবড়ির মতো জায়গাতে কি হতো, মানে দরপাকড় করা হতো, হ্যারাসমেন্ট করা হতো। আজকে সেই জায়গার জনগণ সচেতন হয়ে গেছে। আজকে সেই জায়গায় এই রিসেন্ট যেটা ইলেকশন হয়েছিল, এমপি ইলেকশন, এই মাননীয় বিধায়ক রকিবুল হুসেন মহাশয় 10 লাখ ভোটে সেই জায়গা থেকে উনি লিড করে বেরিয়েছেন। তো আপনি আরেকটা কথা বলছেন, তেমন প্রভাব কীরকম মানে হবে নাকি? তো আজকে যদি রকিবুল হুসেন ডাঙ্গরিয়া বলুন, আপনি প্রদ্যুৎ বরদলৈ বলুন, আপনি জোরহাট থেকে গৌরব গগৈ বলুন, সম্পূর্ণ আমি মনে করি ওদের তো মানে এই কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ওরাও পূর্ণ সমর্থন দলীয়ভাবে পেয়েছেন। কিন্তু আমি মনে করি যে আজকে যদি তিনজন এমপি যদি মানে ওই সমষ্টি থেকে বেরিয়েছেন, একমাত্র অবদান হচ্ছে অখিল গগৈ। আজকে দিনে নিশায় যেরকম মানে ওয়ার্ক করেছেন উনি, অক্লান্ত, মানে 24/7 উনি কাজ করে গিয়েছেন। আমি নিজে মানে আমি সাক্ষী আছি, বা আমি নিজে বলতে পারি আমি ছিলাম ওই সময়। তো আজকে এআইইউডিএফ পুরো আসামের পলিটিক্যাল যে মানচিত্র আছে মুছে গেছে। এআইইউডিএফ এখন মানুষ গ্রহণ করছে না। আর এখন একটা মাত্র জাতীয়তাবাদী আঞ্চলিক দল হিসাবে আজকের ডেটে যদি কোনো দল হয় আসামে, সেটা হচ্ছে রাইজের দল। কংগ্রেস বিজেপি পরে আজকে রাইজের দল আসামে। আজকে বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গায় আপনাদের হয়তো পরিলক্ষিত হয়েছে, আসামের 126টা সমষ্টিতে উনি প্রোগ্রাম করেছেন। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ওনাকে সমর্থন জানিয়েছেন, বা কিভাবে মানুষ এসে ওনাকে ওয়েলকাম করেছেন, নিজে হয়তো আপনাদের পরিলক্ষিত হয়। তো এইবার 2026-এ আমরা মানে একদম কনফার্ম যে মানে 15টা সিট আপনি ধরে রাখুন। মানে সেটা আমরা থেকে আপনারা লড়বেন কাছাড়ে আমরা লড়বো। প্রথমত আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় অখিল গগৈ মহাশয় উনি বলেছিলেন যে অ্যালায়েন্স হলে মানে আমরা বিজেপিকে টক্কর দিতে পারবো। ফর এন এক্সাম্পল, আজকে মধুরবন বলুন, আজকে বরাকপাড় বলুন, আজকে বরাকপাড়ে যদি অ্যালায়েন্স একজন ক্যান্ডিডেট আমরা দিতে পারতাম, তো আজকে বিজেপির কোনো ক্যান্ডিডেট বেরোতে পারতো না। মানে সবাই ঐক্যবদ্ধ ওর পিছনে লেগে যেতাম। তো সেই হিসাবে অখিল গগৈ মহাশয় বিরোধী ঐক্য মঞ্চতে তো আমরা আছি অ্যালায়েন্স, কিন্তু সেই হিসাবে অখিল গগৈ মহাশয় সেই প্রস্তাবটা দিয়েছিলেন। তো দিলে পরে প্রস্তাবটা ওরা নিয়ে পরে ডিনাই করে দিয়েছে। তো সেই হিসাবে আমরা বলেছে স্থানীয়ভাবে যে কংগ্রেসরা আছে, এরা যদি মনে করে যে আতাত করা দরকার তাহলে করবে। সেটা আবার কিরকম পসিবল? পঞ্চায়েতের জন্য বলেছে না, ওরা বলেছে ঠিক আছে, কিন্তু পসিবল কিরকম? আজকে যদি আমার এই মানে গুয়াহাটি বসে যদি সব জিনিস আপনার ঠিকঠাক হতো, তাহলে আমরা অনেক শক্তি পেতাম। তো সেই হিসাবে আমরা ভাবছি এইবার অন্তত 8 থেকে 10 জন আমরা ক্যান্ডিডেট, ওয়ার্ড বলুন, পঞ্চায়েত বলুন আমরা বের করব। তো সেটা নিয়ে আমার বিধায়ক শিবসাগর অখিল গগৈ মহাশয় উনি 15 দিন আগে আসবেন বরাক সফরে। আবার এই এসে মোটামুটি প্রত্যেকটা ডোর টু ডোর, প্রত্যেকটা ওয়ার্ড হোক, মেম্বার হোক, জেলা পরিষদ এরিয়া হোক, প্রতিটা জায়গায় উনি নিজে কাজ করবেন। আপনার কি বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর কি কোনো আশা আছে, বা আপনি কি চাইছেন? না, বা সেটা তো মানে দেখুন, আজকে বিগত 12-13 বছর হয়ে যাচ্ছে সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছি, বা নিজে
বিগত দিনে কংগ্রেসেও ছিলাম, প্রদেশ জেনারেল সেক্রেটারি ছিলাম, কিন্তু এখন যে 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 হিসাবে জাতীয়তাবাদী আঞ্চলিক একটা দলের দায়িত্বতে আছি, বা দল যদি এভাবে কোনো মানে কোনো ডিসিশন নেয় তাহলে দলের ডিসিশনে আমি কাজ করব। মানে আপনার কি বিশেষ কোনো কেন্দ্রের প্রতি আগ্রহ আছে যে এই কেন্দ্রে আপনি? কেন্দ্রের প্রতি মানে আপনাকে বলি, আমি তো সব সব অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ দ্যাট আমি প্রত্যেকটা জায়গায় আমি কাজ করে যাচ্ছি। আজকে বড়খোলা বলুন, সোনাই বলুন, লক্ষ্মীপুর বলুন, সব জায়গাতে যাচ্ছি আমি। মানুষ, বিশেষ করে রাইজের দল মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয়কে অনেক স্নেহ মমতা করে, অনেক মরম করছে মানুষ, অনেক সমর্থনও করছে অনেক। আর একটা কথা মানুষ আপনার পরিলক্ষিত হয়তো হয়েছে, লাস্ট যখন আমার মাননীয় বিধায়ক অখিল গগৈ মহাশয় শিলচর বরাক সফরে এসেছিলেন, আমার শিলচরের যে জ্বলন্ত সমস্যা, বিশেষ করে বরাকবেলির এই জ্বলন্ত সমস্যাগুলা তুলে ধরার পরে মানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাঙালি ভাইরা বলুন, আমার মুসলিম ভাইরা বলুন, মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে, মানে প্রত্যেক জাতি জনগোষ্ঠী, প্রত্যেক ভাষাভাষীর লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মানে সমর্থন দিচ্ছে। যে আপনারা বাঙালি হিন্দুদের সমর্থন পেতে পারেন এরকম একটা জায়গা তৈরি হয়েছে। কেন, আমরা তো দেখুন আজকে এই এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী আঞ্চলিক একটা দল, রাইজের দল, পিপুলস পার্টি, সবাই আসতে পারে। সবাই আসতে পারে, সেখানে কোনো দ্বিমত নেই। আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে গেছে, তো আবার আমি ফিরে যাই একটু ভারতমালা প্রসঙ্গে। তো আপনি বলছেন যে আপনারা আবার আন্দোলন শুরু করবেন। নিশ্চয়। তো দর্শকরা, জাভেদ মিয়াঁদাদ লস্করের কাছে আপনারা শুনলেন কিভাবে এইগুলো দুর্নীতি সংগঠিত হচ্ছে, কিভাবে গরিব মানুষকে বঞ্চিত করে শো কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে ভারতমালার নামে। মুসলিমের কয়েকজন লোক মিলে এটা এই এত বড় একটা জঘন্য কর্মকাণ্ড করে যাচ্ছে যে অভিযোগ তিনি এনেছেন, এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা অত্যন্ত লজ্জিত যে আমাদের বরাক উপত্যকায় এ ধরনের একটা ঘটনা ঘটছে। তো আমি এখন জাভেদ মিয়াঁদাদ লস্করকে বলবো যে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কি বার্তা আপনি দিতে চাইছেন? দেখুন, আমি একটাই বার্তা দিতে চাই যে আসুন, সমাজে যেগুলো করাপশন চলছে, বিশেষ করে গরিব মানুষ, নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে ওদের যাতে আমরা কিছু না কিছু একটা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য।